আপনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন, কর্নেল অলি আহমেদও তাই ছিলেন। সাম্প্রতিক সময়গুলোতে ইলেকশনের আগে থেকে হঠাৎ করে কর্নেল অলি আহমেদের কিছু বক্তব্য, যেমন জামাতের আমিরই এক কথা বলে বসছিলেন স্বাধীনতার ঘোষণা নিয়ে, কর্নেল অলি একরকম স্বাধীনতার ঘোষক, এরকমও শোনা গেছে। আজকে কর্নেল অলি বললেন, দেখলাম যে জিয়াউর রহমান হয়তো মারা যেতেন, কালুর ঘাটে যাচ্ছিলেন, কর্নেল অলি স্টেপ না নিলে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিতেন না। এটা একটা সাবজেক্ট, আপনার এই বিশ্লেষণ চাই। সাথে সাথে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় অংশ বলছে শহীদ মিনারে, এবং এতদিন আপনারা যাদেরকে রাজাকার আলবদর বলেছেন তারা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে, পুষ্পস্তবক দিতে যাচ্ছে, নতুন রূপ যেটা এরশাদের সময় দেখা গেছে। আর এখন একটু ভিন্ন, তাদের রাজনৈতিক বা সরকারি দায়িত্ব আছে, সেখানে জয় বাংলা স্লোগান নিষেধ। আপনি কি মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়েছেন কিনা, এবং জয় বাংলা স্লোগানকে আসলে এই যে আনঅফিসিয়ালি নিষিদ্ধ, এই দুটা বিষয়ে আমি আপনার মতামত জেনে তারপর আমি আবার শহীদ খানের কাছে যেতে চাই ভিন্ন প্রসঙ্গে। ধন্যবাদ পূর্ণিয়া, ধন্যবাদ আবু রশিদ ভাইকেও। আসসালামু আলাইকুম, তোমার দর্শক শ্রোতাদেরকেও সালাম, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। প্রশ্নটা খুব পরিষ্কার, তুমি সুন্দর কথা বলেছো, কিন্তু আমি কিন্তু কি বলে জেনারেল জিয়াউর রহমানের সহযোগী নই, আমি ওনার অধীনস্থ একজন সৈনিক ছিলাম। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি তখন জিয়াউর রহমানের কাছ থেকে আমি অনেক দূরে। আমি 3 নম্বর সেক্টরে জেনারেল শফিউল্লাহর অধীনে ওখানে যুদ্ধ করেছি। জেনারেল জিয়া অনেক সিনিয়র, আর কর্নেল অলি অবশ্যই ওনার একসঙ্গে কাজ করেছেন, ওনার বন্ধু। কর্নেল অলি ক্যাপ্টেন ছিলেন, উনি মেজর ছিলেন, তারা বন্ধু হতেই পারে, তারা পাশাপাশি। কর্নেল অলি একজন বলিষ্ঠ মুক্তিযোদ্ধা, প্রথম সারির মুক্তিযোদ্ধা এবং স্বপ্রণোদিত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সারিতে যারা কাজ করেছে তাদের মধ্যে কর্নেল অলি একজন, এতে কোনো সন্দেহ নেই, যে নিয়ে কারো কোনো দ্বিধা নাই হয়েছে। সাম্প্রতিক কর্নেল অলি যে কথাগুলা বলছেন, এই কথাগুলাকে অনেকটা সত্যের অপলাপ বলে মনে হচ্ছে, কারণ উনি নিজেকে বড় করতেই পারেন, এতে কোনো সমস্যা নাই। যে মানুষ নিজেকে অলি, পয়গম্বর দাবি করতেই পারে, সবকিছুর কৃতিত্ব নিতে দাবি করতে পারে, সেটাকে আমি বলবো না। কিন্তু সেটা যখন কন্ট্রাডিক্ট করে সত্যের সঙ্গে, বাস্তবতার সঙ্গে, তখন জিনিসটা দৃষ্টিকটু হয়। কালকে একটা সভায় আমি উপস্থিত ছিলাম, উনিও উপস্থিত, বক্তব্যটা দিয়েছেন, সেখানে সবাই জামাত ইসলামের লোক ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জামাত ইসলামের লোকই অনেকেই সেটা পছন্দ করে না, অনেকেই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি কতগুলো কথা বলেছেন যে কথাগুলো বাস্তবতার সঙ্গে মিলে না। যেমন এখানে আমাদের সাবেক সচিব সাহেব আছেন, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট কখনো কি কাউকে দেওয়া হয়, কপি রাখতে দেওয়া হয়? এটা তাহলে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট হলো কি করে? এটা যদি রিপোর্টটা দিয়ে দেওয়া হয় তাহলে হবে কেন? সেখানে তিনি বলছেন জিয়াউর রহমান তাকে যে রিপোর্ট গুলো দিয়েছে সবগুলো রিপোর্ট তার কাছে আছে, তার মানে জিয়াউর রহমান তাকে তার অ্যানুয়াল রিপোর্টটা ওনাকে দিয়ে দিয়েছিলেন। এটা জানি না সত্য কিনা, জানি না, তবে এটা স্বাভাবিক নয়, এটা স্বাভাবিক ছিল না, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। তারপরে তিনি একজন ক্যাপ্টেন, ওনার তখন চাকরি, উনি 67-এ কমিশন পেয়েছেন। জিয়াউর রহমান কমিশন পেয়েছেন 1953 সালে, 1953-তে, প্রায় হিসাবে প্রায় 14 বছর 15 বছর সিনিয়র। এখন ক্যাপ্টেন মেজর পাশাপাশি র্যাঙ্ক, কিন্তু গ্যাপটা দেখতে হবে তো। 53 সালে একজন কমিশন আর 67 একজন কমিশন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, পাকিস্তান ভারত যুদ্ধের পরে, 65-এর যুদ্ধের পরে কর্নেল অলি আর্মিতে, পাকিস্তান আর্মিতে কমিশন পেয়েছেন। উনি একজন আমাদের বীর সৈনিক। উনি 65 যুদ্ধের সময় উনি একজন সৈনিক ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীতে থাকতেই পারেন, সৈনিক ছিলেন তিনি। তৎপরবর্তীতে সৈনিক থেকে যুদ্ধের পরে, 65 ওয়ারের পরে বাঙালিদের অফিসার রিপ্রেজেন্টেশন খুব কম ছিল। আমাদের দিদেন মেজর জিয়া লাহোর সেক্টরে অত্যন্ত সাহসের সঙ্গে যুদ্ধ করেছে। ইট ওয়াজ রিকগনাইজড পাকিস্তান আর্মিতেও, যে সেই সুবাদে বাঙালি অফিসার নেওয়ার ব্যাপারে অনেক রিল্যাক্স করা হয়েছিল। তৎকালীন সময়ে যারা বিভিন্ন সৈনিক হিসাবে কাজ করেছে তাদের অনেকেই 65-এর পর থেকে
67, 69 পর্যন্ত অনেকে কমিশন পেয়েছে, যাদেরকে বলা হতো শর্ট কোর্স। এর মধ্যে কিছু রেগুলার কোর্সও পেয়েছে। এখন অলি সাহেব তৎপরবর্তীতে কমিশন পেয়েছে, 67 অফিসার হয়েছে। উনি প্রথমে অফিসার হয়েছে 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। সেখানে চাকরি করার পরে তিনি 70 সনের শেষের দিকে, সেপ্টেম্বরের দিকে উনি 8 বেঙ্গলে যোগদান করেছেন। তারপরে সেখানে ক্যাপ্টেন হয়েছেন। যতটুকু রেকর্ডে জানা যায় তিনি তখন ছিলেন কোয়ার্টার মাস্টার। কোয়ার্টার মাস্টার হলো যিনি সরবরাহ নিয়ে থাকেন, খাদ্য নিয়ে থাকেন, দেখেন। তখন ওখানে ছিলেন লেফটেন্যান্ট শমশের মনির, সে তখন অ্যাক্টিং অ্যাডজুটেন্ট ছিল। তার উপরে ছিল মেজর শওকত আলী, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছেন, বাংলাদেশ আর্মিতে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, রিটায়ার্ড করেছেন, 9 ডিবের জিওসি ছিলেন। ওখানে ছিল ক্যাপ্টেন খালিকুজ্জামান, যিনিও পরবর্তী কর্নেল হয়েছেন। এখানে ছিল লেফটেন্যান্ট পরবর্তীতে মাহফুজুর রহমান, লেফটেন্যান্ট মাহফুজুর রহমান, যাকে পরবর্তীতে জিয়া হত্যায় তার ফাঁসি হয়েছে, এরশাদ তাকে ফাঁসি দিয়েছে। এই 6 জন অফিসার ছিলেন। এবং 25শে মার্চের পরে ইস্ট বেঙ্গল ইবিআরসি সেন্টার থেকে কর্নেল আমিন আহমেদ, ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী অংশগ্রহণ করেছিলেন। এরা ছিলেন তখন চিটাগাঙ্গে মেজর রফিক ছিলেন ইস্ট বেঙ্গল ইস্ট পাকিস্তান রাইফেলস এর তৎকালীন ওই এলাকার ব্যাটালিয়ন কমান্ডার। তিনিও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং উনিও এই যে আমাদের যে ঘোষণার ব্যাপারটা, জিয়া রহমানের সঙ্গে ওনার সম্পৃক্ততা, এটার ব্যাপারে উনি ওনার অনেক বই লিখেছেন, কথা বলেছেন। তিনিও সেখানে বলেছেন, তিনিও দাবি করেছেন জিয়া রহমানকে দিয়ে উনি সেটা লিখেছেন, উনি লিখে দিয়েছেন, জিয়া রহমান সেটা পড়ে শুনিয়েছেন। তা আমরা দেখতে পাচ্ছি জিয়া রহমান একটা প্যাসিভ লুক হিসাবে প্রকাশিত করা, প্রচারিত করার একটা টেন্ডেন্সি আছে। এটা মেজর আমাদের রফিক সাহেবও করে গেছেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, তিনিও করে গেছেন। এখন কর্নেল অলি সাহেব নতুন করে শুরু করেছেন জিয়া রহমানকে প্যাসিভ রুলে নিয়ে যাওয়ার জন্য। জিয়া রহমানকে শেখ হাসিনা রাজাকার পর্যন্ত বলেছেন। কর্নেল অলি সাহেবরা প্রতিবাদ করেন নাই, তার অফিসার হওয়ার পরেও প্রতিবাদ করেন নাই, এটা বাস্তবতা। কিন্তু আজকে হঠাৎ করে কথা নেই বার্তা নেই, জামাতে ইসলামের স্বাধীনতা দিবস পালন করবে, সেখানে স্বাভাবিকভাবে কর্নেল অলির মতো একজন অফিসারকে তারা দাওয়াত দিবে। সেখানে স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধের অবদান কি ছিল, আমরা কেন মুক্তিযুদ্ধ করেছিলাম, সেটাই তুলে ধরা হবে। সেখানে ব্যক্তির এশিয়ার কি ছিল, উনি কাকে স্বাধীনতা ঘোষণা তিনি করেছিলেন, ঘোষণা তিনি লিখেছিলেন, উনি বাংলা পড়তে পারতেন না, জিয়া রহমান বাংলা জানেন না, এই বক্তব্যগুলো সামনে নিয়ে আসাটা কেন যেন মনে হয়েছে কর্নেল অলির মান সম্মান অবস্থান, তার প্রতি জনগণের যে শ্রদ্ধা, উনি একজন বীর বিক্রম, উনার চেয়ে বড় উপাধিধারী বীর উত্তম সম্বন্ধে যে বক্তব্যগুলো আসছে, সেটা একজন বীরুত্তমের প্রতি সম্মান দেখানো হয় না। এই কথাটা আমি বলতে চাচ্ছি। আমি কর্নেল অলির প্রতি কোন রকম অশ্রদ্ধা অসম্মান রাখছি না, কিন্তু তিনি ওনার সিনিয়রের প্রতি যথোপযুক্ত আচরণ বা সম্মান দেখান নাই। আজকের টেলিভিশনে দেখলাম লিড নিউজ হচ্ছে, 71 টিভিতে লিড নিউজ দিচ্ছে যে কর্নেল অলি জিয়া রহমানকে জীবনে বাঁচিয়েছেন, তাকে না বাঁচাইলে, কর্নেল অলি যদি তাকে না বাঁচাতেন তাহলে ওই পাকিস্তান আর্মি জিয়া রহমানকে হত্যা করত। এখন জিয়া রহমান বিং এ টুয়াইসি অফ দ্য ব্যাটালিয়ন, সেকেন্ড ইন কমান্ড, সেই সেকেন্ড ইন কমান্ড, সে তার সম্বন্ধে জানে না তার সম্বন্ধে কি হবে, এটা কতটুকু আন্ডার এস্টিমেট বলেন। আর কখন বলা হচ্ছে, তখন যার পুত্র এই দেশের প্রধানমন্ত্রী, তখন তার বাবাকে আন্ডারমাইন করা, তার বাবার যোগ্যতা, প্রাজ্ঞতা, বুদ্ধিমত্তা, মানে কর্ম ক্ষমতা নিয়ে বিরূপ আচরণ করা, এটাদের মধ্যে কেমন যেন উদ্দেশ্য কাজ করে। আমি জানি না সেই উদ্দেশ্যটা কি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সরকারকে এটা বিব্রত করার মতো অবস্থা। এখন যদি সরকার এটাকে নিয়ে কোনো রিয়াকশন দেখায়, তাহলেও বলবে আমাদের মত প্রকাশ করার স্বাধীনতা নাই। আবার যদি মেনে নেয়, চুপ করে থাকে, তাহলেও মনে হবে যে এটাই সত্য, জিয়ার সম্বন্ধে যেটা বলা হয়েছে এতদিন যা শুনে আসছি এটা সত্য নয়। কাজে আমি মনে এখন
করি না, আমি তারেক রহমানের দায়িত্ব বা তারেক রহমান সম্বন্ধে বলার কিছু নাই, কিন্তু আমি জিয়ার রাজনীতি করেছি, দেশমাতা খালেদের রাজনীতি করেছি। আমি জিয়া এবং দেশমাতা খালেদা জিয়ার সম্বন্ধে কারো কোনো মন্তব্যকে সহজভাবে মেনে নিব না, এটা প্রতিবাদ আমি করবো যেখানেই থাকি না কেন। আর এখানে একটা বিব্রতকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যেটা জামাত ইসলামের জন্য বিব্রতকর হয়ে যাবে। কারণ জামাত ইসলাম উনারই বক্তব্য ধরে যদি কোনো বক্তব্য দেয়, তখন জামাত ইসলাম উনার একটা ট্র্যাপে পড়ে যাবে। এখানে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যে তখন বলা হবে এমনি তো জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলতো, এখন জামাত জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলছে। উনি জামাতের প্ল্যাটফর্মটাকে কেন কমফোর্টেবল মনে করলেন? উনি তো নিজের দল আছে, নিজের প্রেস কনফারেন্স করেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, জামাতের প্ল্যাটফর্মটাকে উনি কমফোর্টেবল ফিল করেছেন, এখানে কি কোনো বিষয় আছে? জামাত দাওয়াত দিয়েছে, উনি জামাত যেতে পারে, সেটা উনার জন্য একটা ভালো, উনি একটা ইউনিফাইং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। দেশের এই বিভেদময় অবস্থাতে উনি একটা ঐক্যের অবস্থান তৈরি করতে পারে, উনি এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যেখানে রাষ্ট্রের ঐক্য বৃদ্ধি পায়, সংহতি বৃদ্ধি পায়, মানুষের কল্যাণ বৃদ্ধি পায়। উনি জামাতের প্ল্যাটফর্ম কেন ব্যবহার করলেন আমি এটা নিয়ে বিতর্ক করছি না, উনি যেতেই পারেন, কিন্তু উনি জিয়াকে আন্ডারমাইন করে বক্তব্য দেওয়া, সেখানে উনি বলতে পারতেন আমি জিয়ার সঙ্গে ছিলাম, আমি কাজ করছি, এই যে আপনারা জিয়া রহমানের যে স্বাধীনতার ঘোষণা আছেন এটার পিছনে আমাদেরও কিছু দান আছে, আমরাও ছিলাম ওনার সঙ্গে, ওনার পাশে ছিলাম, তাতেই তো হয়ে যায়। আমি আমার সচিব ভাইয়ের পাশে আছি, এতেই তো বোঝা যায় সচিব ভাই মহান হলে আমি কিছু না কিছু মহান তো আমি হয়ে যাবই। আমি পুনিয়া একজন বিশাল অনুষ্ঠান করে আমি অনুষ্ঠানে যাই, এতেই তো আমার সম্মান বেড়ে যায়, যেন আমি পুনিয়ার অনুষ্ঠানে আসতে পারছি, এতে তো আমার সম্মান বেড়ে যায়। আমি কেন বলতে হবে পুনিয়ার অনুষ্ঠানটা তো কোনো গুরুত্বপূর্ণ না, আমি গিয়েছি কি করব এই পুনিয়া কিছু বলার জন্য, এটা তো গুড জেস্টার না, এটা ভালো কথা। দ্বিতীয় প্রশ্নে আসতেছি, কেন বলছি এটা, উনাকে উনি তো জামাতকেও বিব্রত করার অবস্থা টেপে ফেলে দেবেন। যদি জামাত পরবর্তীতে কোন রকম বক্তব্য দেয় বা কর্নেল অলির কোন বক্তব্যকে কোট করতে যায়, তাহলে জামাতের জন্য তো আরো বিব্রতকর অবস্থা তৈরি হতে পারে। কাজে আমি মনে করি বিষয়টা পরিষ্কার করা দরকার। আর তুমি যে কথা বলছো রাজা, বাংলাদেশে আজ পর্যন্ত কোন রাজাকার মন্ত্রী হয় না, রাজনীতি করে নাই, কারণ রাজাকাররা রাজনীতিবিদ ছিল না, রাজাকাররা ছিল আনসার বিডিবি, চাকরি করতো, সিপাহী, দারোয়ান। আলবদর আলসাম ছিল, আলবদর আমসাম ছিল কোলাবোরেটর আন্ডার দ্য কোলাবোরেটর অ্যাক্ট। আলবদর আমসাম এখানে সেখানে নিজামী সাহেব আলবদরের কমান্ডার ছিলেন, ওখানে মুজাহিদ আলবদরের কমান্ডার ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী একটাও ছিলেন না, কিন্তু উনি মুক্তিযোদ্ধা বিরোধী ছিলেন। কাজেই তারা তো এর আগেও এই স্মৃতিসৌধে গেছে, এরাও তো মন্ত্রী হিসাবে শপথ নিয়েছে, এদের গাড়িতেও তো মুক্তিযুদ্ধের ফ্ল্যাগ এরশাদ আমল লাগিয়েছে, খালেদা জিয়ার আমলে লাগিয়েছে, ম্যাডামের আমলে, দেশমাতা আমলে লাগিয়েছে। অনেক রাজাকার, অনেক আলবদর আলসাম যারা ইয়া করেছিল, তারাও তো মুশাররফ হোসেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই, তিনিও তো পতাকা লাগিয়েছেন, তিনিও তো কোলাবাটার অ্যাক্টে উনিও তো জেল খেটেছেন। এরকম অনেক আছে, আমাদের নুরু মৌলভী, সেও তো আমাদের ওখানে কাজ করেছে। কাজে আমি বলতে চাচ্ছি তোমার, সেটা হচ্ছে যে আলসামস আলবদর এরা রাজনৈতিক চরিত্র, তাদের পরিবর্তন হয়েছে, কিন্তু রাজাকার কেউ এখন পর্যন্ত রাজনীতি আসে না। এখন রাজাকার তো চাকরি ছিল রে ভাই, চাকরি করতো, রাজাকারটা ছিল চাকরি করতো, তারা কোনো যুদ্ধের অংশীদার ছিল না। তাদেরকে চৌকিদার, এই যে আমার স্যারের বাড়িতে না দারোয়ান দিতে, সচিব সাহেবের বাড়িতে একটা আনসার বিডিবি লাগাইতে হয়, তোমার আনসার বিডিবি চলে গেছে, নাই, আনসার বিডিবি হিসেবে দারোয়ান হিসেবে চাকরি দিয়েছিল। এটা আমাদের জানতে হবে। খালি রাজাকার ধারা একটা শব্দ হয়ে গেছে, একটা আমরা এটাকে একটা রেটরিক হিসেবে ব্যবহার করি, যুদ্ধের অপরাধে যারা বিরুদ্ধে তারা রাজাকার, এটাকে যে যুদ্ধে যারা বিরোধিতা করেছে, যারা নারী নির্যাতন করছে, খুন করছে, ধর্ষণ করছে, আমরা রাজাকার হিসাবে এদেরকে চিনি। ভাইঙ্গা ভাইঙ্গা ওই আলবদর আলসাম গ্রামাটিক্যাল জিনিসটা আমরা চিনি, কিন্তু কোন রাজাকাররা এই কাজ করে নাই।
কোন রাজাকারা পাহারা দিছে, এই কাজ যারা করে না, এটা যদি তুমি বলো যে মেজর আক্তার করেছে, আমি 100 বার মানি, কিন্তু রাজাকার হিসাবে তো নয়। আচ্ছা আক্তার ভাই, সে এখানে ছিল, তুমি বলতে পারো আল বদর কমান্ডার হিসেবে করেছে বলতে পারো, কিন্তু আজকে জামাত ইসলামী যারা অংশগ্রহণ করেছে, যেমন আমাদের ডক্টর শফিকুর রহমান, তার বয়স ছিল 16 বছর বয়স, তার তো না সে তো যুদ্ধে যাওয়ার প্রশ্ন না, তার বয়সই হয় নাই। বর্তমানে যে আমাদের সাধারণ সম্পাদক সেক্রেটারি আছেন, তারও বয়স তার চেয়ে কম, যুদ্ধে যাওয়ার প্রশ্ন না। এখন যারা জামাত করে তাদের মধ্যে কোনো আল বদর নাই, আল শামস নাই, পাকিস্তানের পক্ষের লোক নাই, স্বাধীনতা বিরোধী কেউ নাই। এই কথাটা আমি বলছি বলে তোমরা আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছ, কিন্তু এটা যদি আমি অবাস্তব বলি বা অসত্য বলি, আমি তার দায় সম্পূর্ণভাবে নিব, সেই দায় আমি নিব। কিন্তু হলো আমার বাবা, আমি বলি পাকিস্তান হওয়ার পরে ভারত থেকে দুইটা গ্রুপ আসছে, একটা পশ্চিম বাংলার মুসলমানরা আসছে, আরেকটা বিহারিরা, না পশ্চিম বাংলার বিহারিরা আসছে, বিহারের বিহারিরা আসছে, পশ্চিম বাংলার মুসলমানরা আসছে। পশ্চিম বাংলার মুসলমানরা আইসা বাংলাদেশে বিচারক হয়েছে, প্রধান বিচারপতি হয়েছে, সচিব হয়েছে, বড় বড় আমলা হয়েছে, কিন্তু বিহারিরা কেউ হয় না। বিহারিরা এসে নবাবপুরে দোকান দিয়েছে, ওয়ার্কশপ দিয়েছে, রেলওয়েতে চাকরি করেছে। পাকিস্তানের পক্ষে বিরোধিতা করেছে, কিন্তু যারা পশ্চিম পাকিস্তান থেকে আসছিল, সরি পশ্চিম বাংলা থেকে যে বাংলা মুসলমানরা আসছিল, বাংলা মুসলমানরা, তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, তারা কিন্তু কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, কিন্তু যারা চাকরি করছে তারা কিন্তু উর্দু কথা বলতো, তারা কেউ আবার আসছি আমি কর্নেল অলি সাহেব অনুরোধ করবো, উনি একজন সম্মানীয় ব্যক্তি, উনার কৃতিত্ব গুলো আমাদেরকে দিয়ে বলান, আমরা বলবো উনি কত ভালো কাজ করেছেন মসজিদে, উনার অবদান অনেক, এটা আমরা অস্বীকার করছি না। উনি তো কর্নেল হয়েছেন, উনি কর্নেল হয়েছেন জেনারেল জিয়া মারা যাওয়ার পরে, ওনাকে রিটায়ারমেন্ট দিয়ে কর্নেল র্যাঙ্ক দিয়ে রিটায়ার করে দেওয়া হয়েছে। কাজে উনি তো একটা পোস্টে গিয়ে কর্নেল হন নাই, কমান্ডে গিয়ে হন নাই। ওকে, আমি আসছি। এখানে জেনারেল জিয়ার হত্যার পরে ফুজিয়ার ফাঁসি হয়েছে, কিন্তু ওনার আরেকজন আমি তোমার দুইটা প্রশ্নের জবাব দিয়েছি, গ্রহণ করবা কি করবো না মিলন তুমি জানো, কিন্তু আমি জনগণের সামনে বিচারের দায়িত্ব ছাড়বো। আমি আরো একটা প্রশ্ন রয়ে গেছে, ওটা আপনি ভুলে গেছেন, আমি এটা আবু আলম শহীদ খানের কাছে শুরু করবো, তারপরে আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আপনি জামাত ইসলামে জয়েন করার আগে পরে এতে কোনো পার্থক্য হলো কিনা। আমি আবু আলম শহীদ খানের কাছে যাচ্ছি, যারা আবু আলম শহীদ খান, দুইটা বিষয় আপনার কাছে আমার। একটা হলো গত 16 ডিসেম্বর আমার মনে আছে আমি মুক্তিযোদ্ধাদের প্রশ্ন করেছি, মেজর আক্তার ওনাকে, মেজর আক্তারুজ্জামান রঞ্জন ওনাকে প্রশ্ন করেছি কিনা আমার এই মুহূর্তে মনে নেই, আমি অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেছি, আমাদের বিজয় দিবস পালন কোথায় যেন ম্লান ছিল, ইউনূস আহমেদের, ডক্টর ইউনূস আহমেদের, কিরকম যেন একটা মেটে, মানে পারলে কোন রকম পালন করি তো করি না, সরকারি উদযাপনের সাথে মানে ফ্ল্যাগ তুলতে গিয়ে অনেকে দ্বিধা করছিল, এরকম একটা সিচুয়েশন ছিল। অন্তত ওই আগের সরকারের সাথে বর্তমান সরকারের মিল অমিল আমি জানি না, সেই জায়গা থেকে আমরা উত্তরণ পেয়েছি। এখন অন্তত দম ফেলে স্বাধীনতা দিবসের কথাটা বলা যাচ্ছে। আবার স্মৃতিসৌধে এবং ধানমন্ডি 32 ঘিরে আমরা যা দেখছি, যে আজকে দেখলাম যে জয় বাংলা বলার কারণে প্রায় 6-7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। জানি না তারা আওয়ামী লীগের নেতা কর্মী কিনা, বাট কথাটা আসছে জয় বাংলা বলা হয়েছে, নিষিদ্ধ হয়েছে। আমি গত আমল মানে ইউনূস আমল এবং এই আমলে এই স্বাধীনতা দিবস বিজয় দিবস পালনটা কেমন ছিল, এখন কেমন দেখছেন, কারণ কি, ওই সরকারের ইন্টেনশনটা কি ছিল? আর জয় বাংলার বিষয়ে দুই সরকারের মধ্যেই আমি সমান মিল দেখতে পাচ্ছি। এই দুইটা বিষয়ে আমি জনাব আবু আলম শহীদ খানের দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণ আশা করি। জনাব আবু আলম শহীদ খান, সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা, আজকে স্বাধীনতা দিবসে আপনার বিশ্লেষণ জানতে চাই।
ধন্যবাদ। আপনি আক্তার ভাইকে জিজ্ঞেস করছিলেন যে উনি যখন যুদ্ধ করেছিলেন জয় বাংলা ধ্বনি দিয়েছিলেন কিনা। তো যতদূর হ্যাঁ, আমি মনে পড়ে আমরা যারা মুক্তিযুদ্ধে ছিলাম জয় বাংলা ছিল আমাদের রণধ্বনি। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে জয় বাংলা আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের একটা রণধ্বনি। এবং জয় বাংলা কিভাবে আসছে, জয় বাংলা কেন উচ্চারিত হয়েছে, জিএসিন নামে একটা ধ্বনি ছিল তৎকালীন পাকিস্তানের সিন্ধু প্রদেশে। তো আমরা জানি যে জয় বাংলা হচ্ছে যে পাকিস্তান জিন্দাবাদের বিপরীতে একটা ধ্বনি, যে ধ্বনিটা দিয়ে আমরা পৃথক হতে চেয়েছি, যে আমরা বাঙালিদের স্বাধীনতা চাই, স্বাধিকার চাই, বাঙালিদের মুক্তি চাই, সেটার ধ্বনি ছিল জয় বাংলা আমাদের রণধ্বনি। সুতরাং জয় বাংলা বলা যাবে না, জয় বাংলা বললে অপরাধ হবে, এরকমটা তো আমার মনে হওয়ার কোনো কারণ নেই। জয় বাংলা তো আমাদের ঐতিহ্য, ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধের রণধ্বনি সবকিছু মিলে জয় বাংলা আছে। জয় বাংলা কোনো দলের স্লোগান না, এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। যারা আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সবাই এক দলের না, এবং মুক্তিযুদ্ধকে আমি জনযুদ্ধ মনে করি, গণযুদ্ধ। ৭১-এর মুক্তিযুদ্ধ আসলে একটা জনযুদ্ধ ছিল এবং জনযুদ্ধে অংশগ্রহণ করেছিল তখনকার যে দলটি ছিল, যারা নির্বাচিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই আপনার ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ নির্বাচন, আপনার আইয়ুব খানের মার্শাল ল, ইয়াহিয়া খানের মার্শাল ল, আপনার যে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯-এর যে গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, এই সবকিছুর একটা কালমিনেশন হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যখন পাকিস্তান বাহিনী এই যে ২৫ তারিখ গতকাল রাতে যখন তারা আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেয় এবং গণহত্যা শুরু করে সারা দেশব্যাপী। ঢাকা শহরেই তো আমরা বসবাস করছি, এবং ঢাকা শহরে কি হয়েছিল আমাদের যারা শুনছেন তারা সবাই জানেন, এবং আক্তার ভাইরা তো এটা সাক্ষী, আমরা সবাই সাক্ষী। তো এই প্রেক্ষাপটে আমরা যে যুদ্ধে গেলাম, এবং যুদ্ধ আগে থেকে জয় বাংলা এবং যুদ্ধেও পুরোপুরি জয় বাংলা। এমন মুক্তিযোদ্ধা গ্রেপ্তার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাকে মেরে ফেলা হচ্ছে, তাকে গুলি করা হচ্ছে, তাকে পাকিস্তান জিন্দাবাদ বলতে বলা হচ্ছে, তিনি বলেননি, তিনি জয় বাংলা বলতে বলতে তার প্রাণটি দিয়ে দিয়েছেন। সেই জন্য আপনি যেটা জিজ্ঞেস করলেন যে জয় বাংলার ধ্বনির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আমি জয় বাংলার ধ্বনির মধ্যে কোনো সমস্যা দেখি না। সমস্যাটা হলো আমরা চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারি, যেরকম নানান মানুষ নানান ভাবে নিজেকে প্রচার করার চেষ্টা করে, নানান তত্ত্ব দেয়, এবং সেটা তথ্য বিভ্রান্তি হয়ে যেতে পারে, তত্ত্ব নিয়ে গোলমাল শুরু হয়ে যেতে পারে। এগুলো তো হচ্ছেই। স্বাধীনতার ৫৫-৫৪ বছর পরেও আমরা এখন পর্যন্ত আমাদের যে ঐতিহাসিক বিষয়গুলো, সেই বিষয়গুলোতে আমরা এখন পর্যন্ত জাতীয় ঐক্যমতে পৌঁছতে পারিনি। তাদের ঐক্যমতের কথাই বলছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন তাদের ঐক্যমতে আনার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কারণ তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিলেন। যারা মুক্তিযুদ্ধ সমর্থনই করেন না তাদেরকে ঐক্যমত্য হওয়ার দরকার নেই। কিন্তু যারা মুক্তিযুদ্ধটা করেছেন, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটা তো লিপিবদ্ধ আছে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা এমন নয় যে যে যার মতো ইচ্ছা আমরা বয়ান তৈরি করে দিব। প্রতিটা দিনের ইতিহাস লিপিবদ্ধ আছে, কে কোথায় কখন কি কাজ করেছেন, কোন সেক্টরে কে যুদ্ধ করেছেন, কে কারা কারা সেক্টর কমান্ডার ছিলেন, ওই সময়কার আমাদের যে মুজিবনগর সরকার বা স্বাধীন বাংলার প্রথম সরকারের রূপটা কেমন ছিল, সেই সরকারে কারা কারা ছিলেন, কোথায় কোথায় কে কি কাজ করছেন, এটা সবকিছুই কিন্তু আলোচিত, এবং সবকিছু মোটামুটি ডকুমেন্টেড হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস তো রচনা হয়েছে, এবং বিভিন্ন সময়ে সেই ইতিহাসের কতগুলো খণ্ড আছে, সেখানে অনেক কিছু আছে। আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে অনেক প্রমাণক আছে। তো এই সব মিলে যখন আপনি চিন্তা করবেন, তখন মুক্তিযুদ্ধের ইতিহাসটা আসলে নতুন করে বয়ান তৈরি করার আর সুযোগ নেই। যা কিছু ঘটেছে, যা হয়েছে, এটার মোটামুটি ডকুমেন্টেড আছে। এখন আমরা ছোটখাটো কোনো জিনিস নিয়ে আলাপ আলোচনা করতে পারি, বিতর্ক করতে পারি, এবং সেই বিতর্কের সমাধান করাও সম্ভব। এখন হঠাৎ করে নতুন বয়ান তৈরি করবেন, এই বয়ান সেই বয়ান, এবং এই যে বয়ান তৈরি করা, এইটা থেকে আসলে আমি মনে করি যে আমাদের জাতিকে বের করে নিয়ে যাওয়ার সময় এসেছে। কারণ এই বয়ান আমরা যতই তৈরি করতে চেষ্টা করবো, যত নতুন নতুন বয়ান তৈরি করবো, ততই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, এবং এই বিভেদটা বাংলাদেশ নামে একটা রাষ্ট্র এবং বাঙালি জাতির জন্য, বাংলাদেশিদের জন্য কোনো ভালো ফল নিয়ে আসবে না। এই যে এখন আমরা যে ২৬শে মার্চ নিয়ে আলোচনা করছি, আমাদের মহান স্বাধীনতা দিবস, আমরা ২৭শে মার্চ নিয়ে আলোচনা করবো। ২৭শে মার্চে কি হয়েছিল, কালুরঘাট বেতার কেন্দ্রে কি কি ঘোষণা হয়েছিল, কি কি পাঠ করা হয়েছিল, সবই আমরা জানি। এবং আমি যে জেলা থেকে এসেছি, রংপুর জেলা, আমি তখন ঢাকায় ছিলাম না, সেই জেলায় তো ২৮শে মার্চে হাজার হাজার মানুষ নিরস্ত্র মানুষ বলতে পারেন, এই যে আমাদের সাঁওতালরা তীর ধনুক নিয়ে, আমাদের লাঠি সোটা নিয়ে ক্যান্টনমেন্ট দখল করতে চলে গিয়েছিল আমরা। সেখানে শত শত লোক নিহত হয়েছে। এগুলো তো ইতিহাসের অংশ। এবং আমাদের ১৬ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা দিন
ইতিহাসের অংশ, এবং প্রত্যেকটা দিনের ইতিহাস কিন্তু লেখা সম্ভব। প্রত্যেকটা দিনই কেউ না কেউ কিছু করেছে এবং তারা তাদের ইতিহাসটা লিপিবদ্ধ করেছে। অনেক বই লেখা হয়েছে, অনেক মুক্তিযুদ্ধের বই পুস্তকে সব বিবরণ আছে। সুতরাং আমি মনে করি না যে এখন নতুন পয়েন্ট সৃষ্টি করে এটাকে নতুন করে লেখার, নতুন করে কোনো কিছু বলার সুযোগ আছে। আমাদের দেশে নতুন করে বলার সুযোগ নেই, নতুন করে কিছু লেখারও সুযোগ নেই, নতুন পয়েন্ট সৃষ্টি করারও সুযোগ নেই।